এই সময় থেকে অলরেডি টিমগুলো প্র্যাকটিস করা শুরু করে দেয়, প্লেয়ার আসতে শুরু করে দেয়। সেপ্টেম্বরের 15 তারিখ থেকে মোটামুটি একটা লিগ শুরু হয় আশেপাশে, 14, 15, 16। আমি ধরে নিচ্ছি আগের অতীতের মতন, কয়েক বছর আগের মতো অক্টোবর। কিন্তু আর কতদিন? টিমগুলো এখনো দলবদল ভালো করে করতে পারেনি। শুধু এই বিষয়টা বলে, এটা তো ভারতীয় ফুটবলে একটা অন্ধকার যুগ চলছে। তার সঙ্গে র্যাঙ্কিং 7 ধাপ আরো পিছিয়ে গেল। ইদানিং সময়ের গত 8 বছরের মধ্যে খারাপ সর্বনিম্ন র্যাঙ্ক 9 বছরে। তা এই যে সামগ্রিক বিষয়টা চলছে, কেউ যদি মনে করে এটা আমার দায় নয় ওর দায়, তার দায় নয় তার দায়, তাহাদের দায়, এ বললে কেউ কিন্তু দায় এড়াতে পারবে না। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে, এবং আপনাদের সঙ্গে রয়েছে সাইফদা। এবং গতকাল ঠিক বিকেল থেকে কার্যত যখন সূর্য ডুবলো, সেই সূর্য ডোবার সাথে সাথে বোধহয় ভারতীয় ফুটবলেরও একটা অন্ধকারতম অধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে শুরু হতে চলেছে। কারণ আমরা গতকালই এফএসডিএল এর পক্ষ থেকে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে কার্যত একটি চিঠি দিয়ে, এক পাতার একটি চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আইএসএল আপাতত আমরা স্থগিত করছি, আমরা এই মুহূর্তে আইএসএল শুরু করতে পারবো না। সেই পরিপ্রেক্ষিতে সবকটি দলকে এফএসডিএল কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে ডিসেম্বর মাস পর্যন্ত এএফএফ এর সঙ্গে এফএসডিএল এর যে চুক্তি, সেই চুক্তি ছিল, এবং সেটা ডিসেম্বর মাসে শেষ হচ্ছে। এবং তারপর লিগ কিভাবে এগোবে, কারণ আমরা জানি যে আইএসএল সেপ্টেম্বর অক্টোবর মাসে শুরু হয় এবং সেটা এপ্রিল মে মাস পর্যন্ত চলে। সেক্ষেত্রে এই বাকি কয়েকটা মাস টিভি স্পন্সরশিপ থেকে শুরু করে বিভিন্ন সম্প্রচারকারী সংস্থা, এই সমস্ত কিছু আছে, সেইগুলি কিভাবে হবে এই নিয়ে কিন্তু জট পাকিয়েছে। এবং সমস্ত কিছু এখন নির্ভর করছে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের ওপর। সেখানে তারা কি জানাবেন, মহামান্য আদালত কি জানাবেন, সেই দিকে কিন্তু সকলে নজর রেখেছে। এবং তবে আপামর ফুটবল প্রেমীর এখন মূল প্রশ্ন, তাহলে কি আইএসএল বন্ধ হতে চলেছে? আইএসএল এর ভবিষ্যৎ কি? এই নিয়ে কিন্তু নানান জায়গায় নানা মত চলছে। কিন্তু আইএসএল কি আদেও হবে? সেটা কি মনে হয়, আইএসএল কি এই মুহূর্তে ঘোর অন্ধকারে আইএসএল এর ভবিষ্যৎ? আচ্ছা, কালকে এই এফএসডিএল এর এই বক্তব্যের পর তো নারা তো খেয়ে গেছো, তুমিও খেয়েছো, আমিও খেয়েছি, সবাই খেয়েছে। তাহলে কি আইএসএল হচ্ছে না? ফেডারেশন কি খেয়েছে? ফেডারেশন এটা নিয়ে কি ভাবছে? তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি এসছে? যদি এসে থাকে তো সেটা আগে শুনিয়ে দাও। একেবারেই ফেডারেশনের তরফ থেকে আজ সকালে একটি বিবৃতি জানানো হয়েছে, একটি এক পাতার চিঠি, যেমনটা গতকাল এফএসডিএল দিয়ে জানিয়েছিল সেরকমই এএফএফ তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমাদের অংশীদারি সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড অর্থাৎ এফএসডিএল এর পক্ষ থেকে ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কিত প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয়টি লক্ষ্য করেছে। এবং এই বিজ্ঞপ্তিতে এফএসডিএল জানিয়েছে, একটি নতুন চুক্তিপত্র কাঠামোর অধীনে নতুন অধিকার নিয়ে অনিশ্চয়তা থাকায় আসন্ন আইএসএল মরশুম পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মাস্টার্স রাইট এগ্রিমেন্ট অনুযায়ী এএফএফ যথাক্রমে 21শে নভেম্বর 2024 তারিখে এফএসডিএল এর সাথে চুক্তি নবীকরণের শর্তাবলী নিয়ে আলোচনা শুরু করার প্রক্রিয়া শুরু করেছিল। এরপর এআইএফএফ এবং এফএসডিএল এর শীর্ষ প্রতিনিধিরা 5ই ফেব্রুয়ারি 2025-এ নয়াদিল্লিতে এবং তারপর 5ই মার্চ মুম্বাইয়ে বৈঠক করেন, যেখানে এই চুক্তি নবীকরণের শর্ত নিয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনার পর এফএসডিএল 5ই মার্চ তারিখে একটি প্রস্তাব জমা দেয়, যেখানে তার জবাবে এআইএফএফ 21শে এপ্রিল 2025 তারিখে একটি পাল্টা প্রস্তাবও জমা দেয়। এরপর কিছুদিন পর এআইএফএফ তাদের আইন উপদেষ্টার মাধ্যমে জানতে পারে যে 26শে এপ্রিল একটি শুনানির সময় ভারতের সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, আদালতের আদেশ না আসা পর্যন্ত এই চুক্তি নবীকরণ করা উচিত নয়। এই কারণে আইনগত পরামর্শ অনুযায়ী এআইএফএফ ও এফএসডিএল এর আলোচনার ভিত্তিতে চুক্তি নবীকরণ সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রয়েছে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট পরবর্তী নির্দেশ দেয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেয় ততক্ষণ কিন্তু এই আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে, যেটা এএফএফ তাদের বিবৃতিতে আজকে স্পষ্ট করেছে।
অরিত্র, বন্ধুরা, আমরা যেটা এতক্ষণ যেটা শুনলাম, অরিত্র যে বক্তব্যটা যেটা শুনলাম, অর্থাৎ ট্রেন এখনো সিগন্যালে আটকে আছে আটকে আছে। এবং সেটা নতুন কিছু নয়। হোল্ড অলরেডি ছিল, কেননা সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের রায়, ফেডারেশনের যে কমিটি রয়েছে সেই কমিটি সম্পূর্ণ বৈধ না বলে মনে করা হয়েছে, এবং তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কার্যকরী করা যাবে না, বড় কোনো সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী চুক্তি বা এরকম কিছু। এই জায়গাটায় কিন্তু ভারতীয় ফুটবল অলরেডি হোল্ড ছিল। কালা দিন কিন্তু অনেক আগে থেকেই ছিল। এফএসডিএল কালকে শুধু লিখিতভাবে একটা সরকারিভাবে জানালো হোল্ড, আসলে হোল্ড ছিলই, কেননা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই। তাহলে এই দীর্ঘমেয়াদী চুক্তি হবে কি হবে না, এই প্রশ্নটা রয়েছে। ধরো আদালত 14 তারিখ 18 তারিখ যদি শুনানি হয়, তারপর যদি রায় ঘোষণা হয়, তারপর যদি ফেডারেশনের ভোট ঘোষণা হয়, নতুন কমিটি এসে সিদ্ধান্ত নেবে, নাকি এই কমিটির ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে এই আপৎকালীন এত বড় একটা ব্যাপার? ভারতবর্ষের আইন ব্যবস্থা প্রতি সম্পূর্ণ আস্থা রেখেও একটা কথা আমি বলছি, তারিখ পে তারিখ আমাদের অনেক সমস্যা আর সমাধান হয়ে ওঠে না, মানুষ ভুলেও যায়, বিস্তৃতির আড়ালে চলে যায়। কিন্তু এটা ভারতীয় ফুটবলের একটা জীবনদায়ী সমস্যা। এই সমস্যা সবার, ভারতের সুপ্রিম কোর্ট, ভারতের ধরো সাংসদ, পার্লামেন্ট, যারা সিদ্ধান্ত নিতে পারে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিক। কেননা এই সময় থেকে অলরেডি টিমগুলো প্র্যাকটিস করা শুরু করে দেয়, প্লেয়ার আসতে শুরু করে দেয়। সেপ্টেম্বরের 15 তারিখ থেকে মোটামুটি একটা লিগ শুরু হয় আশেপাশে, 14, 15, 16, আমি ধরে নিচ্ছি আগের অতীতের মতন, কয়েক বছর আগের মতো অক্টোবর। কিন্তু আর কতদিন? টিমগুলো এখনো দলবদল ভালো করে করতে পারেনি। শুধু এই বিষয়টা বলে, তো ভারতীয় ফুটবলে একটা অন্ধকার যুগ চলছে, তার সঙ্গে র্যাঙ্কিং 7 ধাপ আরও পিছিয়ে গেল। ইদানিং সময়ের গত 8 বছরের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্ক 9 বছরে। তা এই যে সামগ্রিক বিষয়টা চলছে, কেউ যদি মনে করে এটা আমার দায় নয় ওর দায়, তার দায় নয় তার দায়, তাহাদের দায়, এ বললে কেউ কিন্তু দায় এড়াতে পারবে না, তার ঘাড়ে ছেড়ে দিচ্ছে একদম। এই যে তুমি যে বললে, বা যে ফেডারেশন যে বক্তব্যটা জানিয়েছে, সেখানে কয়েকটা মিটিংয়ের বক্তব্য এখানে দেওয়া হয়েছে। সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়নি। মিটিং কবে কবে হয়েছে? প্রথম গত নভেম্বরে প্রথম মিটিং উভয় পক্ষের, চলো এমআরএ মাস্টার যে রয়েছে এমআরএটা, সেটাকে কি করা যায়। প্রথম হলো ফেব্রুয়ারি মার্চ এফএসডিএল একটা বক্তব্য জানালো, ফেডারেশন একটা বক্তব্য জানালো, এপ্রিলে গিয়ে দেখা গেল জট খুলল না। সামনে কি এসছে যে কোন জায়গায় আটকাচ্ছে? শোনা সূত্র অনুযায়ী এর বেশি একজন সাংবাদিক হিসেবে বলা যাবে না। এফএসডিএল এর চুক্তি শেষ ডিসেম্বরে, এই বছরে। আমরা তো 1-1.5 মাস আগে শো করেছিলাম, 1-1.5 মাস আগে থেকে এইটা নিয়ে আমরা তো বলছিলাম, বক্তব্য দিচ্ছিলাম। তাহলে মাল্টিপ্লেয়ার চুক্তি করতে গেলে কোথায় আটকাচ্ছে? সাধারণ জ্ঞান বুদ্ধিতে কি বলে অরিত্র?
ফেডারেশনের রাইটটা নেওয়ার পর এফএসডিএল ফেডারেশনকে যে টাকা এতদিন দিত, সেই টাকাটা দিতে আর সহমত হচ্ছে না। সাপোজ আমি বাৎসরিক 50 কোটি টাকা দিই, আমি এত টাকা দিতে পারবো না, আমার পুরোটা লস হয়েছে। গত 10 বছর আগে, 11 বছর আগে যখন এফএসডিএল যখন লিগটা শুরু করেছিল, তখন যারা ফ্র্যাঞ্চাইজি ছিল, ধরো কলকাতা, মুম্বাই যারা ছিল, তাদেরকে বলা হয়েছিল যে ব্রডকাস্ট থেকে পাওয়া যে উদ্বৃত্ত বা লভ্যাংশ আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করব ক্লাবগুলোতে। ধরো 10টা বছর হয়ে গেছে, 11টা বছর হয়ে গেছে, মুম্বাই, তৎকালীন এটিকে বা বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্ট, বা কেরালা, বা চেন্নাই, তারা তো বলবে ভাই অনেক টাকা ঢেলেছি, আমি পাচ্ছিটা কি? স্বাভাবিক, তারা তো কিছু পাচ্ছে না। সুতরাং তোমার ব্রডকাস্টিং এর একটা মডেল সবার কাছে ওপেন থাকা উচিত, যে টোটাল ব্রডকাস্টিং চুক্তির 15% অথবা 20% অথবা 5% এইটা ফ্র্যাঞ্চাইজিগুলো ফেরত পাবে। নিশ্চয়ই এগুলো ইনক্লুড হবে। মার্কেটিং এর টোটাল সত্ত্বটা ছিল এফএসডিএল এর হাতে। ভারতীয় ফুটবল তত্তর করে এগিয়ে যাবে, এমন জায়গায় এগিয়ে যাবে, রূপনগরের হাতছানি আমরা দূর থেকে দেখব যে ব্যাপারটা একটা অন্যরকম হয়েছে। জাতীয় ফুটবলে তো হয়নি। এমনকি মার্কেটিং যাদের হাতে, ভারতবর্ষের সবচেয়ে বড় বিজনেস কনসার্ন রিলায়েন্স, তাদের হাতে থাকা সত্ত্বেও মার্কেটিংয়ে কেন ডাহা ফ্লপ হলো আইএসএল, এটাও কিন্তু একটা প্রশ্ন। অলাভজনক, লাভ হচ্ছে না, লস হচ্ছে, লস প্রজেক্ট। এই যে ভারতবর্ষের ক্রিকেটে 40,000 কোটি টাকা সত্ত্ব সৌরভ গাঙ্গুলি থাকার সময় বিসিসিআই বিক্রি করেছে, এটা বিশাল বড় ব্যাপার। যে ক্রিকেট নিয়ে এত উন্মাদনা, শুধু তো উন্মাদনা নয়, তাকে তো মার্কেটিং করার একটা ব্যাপার, সে টোটাল প্যাকেজটাতে আমরা ভারতীয় ফুটবল তো পারিনি। এখন ফেডারেশনের সঙ্গে যদি এফএসডিএল মনে করে থাকে যে চলো নতুন চুক্তি করার সময় এইগুলো তোমার মানতে হবে, এইগুলো মানতে হবে না, ফেডারেশন যদি 50 কোটি বা 60 কোটি পেয়ে থাকতো বা 100 কোটি পেয়ে থাকতো, তাকে যদি এখন বলা হয় তুমি 5 কোটিতে শান্ত হও, ফেডারেশন শুনবে? সেই কারণে দুটো মিটিংয়ের গল্প নয়, দুটো মিটিংয়ে হয়নি। এইবারে এই না হওয়ার জন্য আজকে ভারতীয় ফুটবল সাফার করছে, সিম্পল। কিন্তু তোমাকে তো একটা জায়গায় সহমত হতে হবে। ফেডারেশনকে তখন তোমার নিশ্চয়ই বোঝানোর সমস্যা ছিল, তুমি ভেবেছিলে যে আমি নেব, চল আগে নিয়ে নিই, তারপর দেখা যাবে। তখন একটা হিউজ অফার তুমি দিয়েছিলে। এখন 11,000 চলা বলে দেখতে আমার এটা হচ্ছে না। আমি যদি মোড়ের মাথায় একটা দোকান নিয়ে বসে, আমি ভাবি এই দোকানটা আমি এমনভাবে একটা ব্যাপার করব, চলো আমি 15 লাখ টাকা সেলামি দিলাম, মাসে তোমার 20,000 টাকা ওর তোমার যে মান্থলি যে ফিজ ভাড়া দিলাম, এইবার আমি এদিকে আইসক্রিম পার্লার, ওদিকে ওপরে তোমার একটা মাল্টিজিম খুলে দিলাম, ধরো দারুণ চলবে। তারপর 3 থেকে দেখছো তুমি মাছি মারছো, তোমার 15 লাখ টাকা সেলামিও লস, তোমার মাসে 20,000 টাকা তুমি দেবে কীভাবে, তুমি এখন সেটা চিন্তা করছো। এখন তুমি ভাবছি এত টাকার মাল এই দোকানে তুলেছি, এগুলো আদৌ বিক্রি হবে তো? সিম্পল বোঝানোর জন্য বলছি। তোমার তো টোটাল পরিকল্পনাটা করতে হবে, আমার কতটা ওয়েব লেন্থ আছে, কতটা জায়গা আছে, তাকে মার্কেটিংয়ের যে বিষয়গুলো, আমি হুট করে তো আমি খরচা করে ফেলতে পারি না। আর ভারতীয় ফুটবলে খরচটা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যে খরচটা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো, মাছের তেলে মাছ ভাজা হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের কেন দেখো, তোমার আইএফএ যে লিগটা করে, কলকাতা লিগের যে লিগটা হয়, সে লোকাল পুলিশ থেকে শুরু করে, মাঠ থেকে শুরু করে, ম্যানেজ করা থেকে শুরু করে, আইএফএ এখানে বসে মাঠ ঠিক করে। নৈহাটির মাঠটা আইএফএ ঠিক করছে, ওখানে কোনো হোম টিম টিম নেই। আর এখানে হোম টিম টোটাল দায়িত্বটা তাকে সামলাতে হয়। টিম বাস থেকে শুরু করে একটা পুলিশের কাছে প্যাকেট পৌঁছবে কিনা, একটা সাংবাদিকের তোমার
Refreshment. তোমার রিফ্রেশমেন্টের জন্য জলের বোতলটা গিয়ে পৌঁছবে কিনা, বা তোমার টিম লিস্টটা গিয়ে পৌঁছবে কিনা, বা তুমি যেখানে বসছো সেই ঘরে এসিটা ঠিক আছে কিনা, বা সেখানে একটা টেলিভিশনে সেখানে দেখা যাচ্ছে তো ঠিকঠাক, কানেকশন ঠিক আছে তো, এ তো গেল তোমার ব্যাপার, আমার ব্যাপার। এবার তার সঙ্গে আরো কত ব্যাপার সেখানে যুক্ত থাকে, পুরো ব্যাপারটাই তো মেনটেন করে তোমার হোম টিম। সেই খরচটা তো তার, সে শুধু টিম করে শান্ত হচ্ছে না, সে শুধু টিম বানিয়ে দুটো টিম খেলে দিলে হচ্ছে না, তারও 2.5 থেকে 3 গুণ বেশি খরচ তার হচ্ছে শুধুমাত্র এই আইএসএলটাকে সে খেলবে বলে, অথচ তার ফিডব্যাক নেই। এই প্রশ্ন তো সবার। এফএসডিএল মানে তো শুধু এফএসডিএল নয়, তার সঙ্গে 13টা টিম আছে, 14টা টিম আছে। তারা তো এবার চাইবে হিসেব বরাবর হোক। এখন সেই জায়গাটা তো সমস্যা হচ্ছে ভাই। এখন এটা একটা বিশাল বড় একটা প্রবলেম, কিন্তু ভাই এই প্রবলেমটা তো আগে থেকে সলভ করা উচিত ছিল। প্রথমত ফুটবলটা লস প্রজেক্ট আমি এফএসডিএলকে দিয়ে দিলাম, এটা কেন ফেডারেশন ভেবেছিল আজ থেকে 11-12 বছর আগে? তার তো নিজের সন্তান, সে সেই সন্তানকে কনভেন্ট স্কুলে পড়াবে নাকি ভুট্টার স্কুলে পড়াবে সে নিজে ঠিক করতো, নিজের ঠিক করা উচিত ছিল। গোটা পৃথিবী জুড়ে ফুটবল এত ইম্পর্টেন্ট। ভারত 1911 সালে, কালকে ইস্টবেঙ্গলের প্রোগ্রামে ব্রাত্যভূষণ একটা কথা বলছেন, 1911 সালে মোহনবাগান যখন আইএফএ শিল্ড জিতেছে, তখন ক্যামারুন ফুটবল খেলে না। 30-এর দশকে মোহামেডান স্পোর্টিং যখন 5 বার কলকাতা লিগ টানা জিতছে ইংরেজদের বিরুদ্ধে, তখন কিন্তু নাইজেরিয়া ফুটবল খেলে না। মোহনবাগান ইস্টবেঙ্গল যখন টানা 6টা তোমার কলকাতা লিগ জিতছে, হ্যাঁ, রাশিয়ায় গিয়ে খেলে আসছে, তখন কিন্তু তোমার এই পৃথিবীতে আলজেরিয়া বলে কোনো দেশের জন্ম হয়নি। তখন কিন্তু তারা জন্ম হয়েছে ফ্রান্সের সঙ্গে। জিনেদিন জিদান তো অনেক পরের ব্যাপার। এখন কথা হচ্ছে, আমরা তো আটকে গেছি কোথাও না কোথাও, শুরুতেই আটকে গেছি। এই আটকানোটা কিন্তু আমরা নিজেরা করেছি। ভারতীয় ফুটবলে এটা একটা সম্ভাবনা ছিল, এই সম্ভাবনার প্রোডাক্টটা ফেডারেশন বিক্রি করবে, হয়নি। এফএসডিএল এর সঙ্গে এলো, তারাও পারল না। সম্ভাবনাটা তো কোনো মতে বেরোচ্ছেই না। তো এখন তুমি যখন দিয়েছো কাউকে 11 বছরের জন্য হোক, লিস্ট বাড়াবে কি বাড়াবে না, যখন তাকে দিয়েছো, তুমি আর নিজে পারবে কি? হতেও পারতো তো, দেশের সর্বোচ্চ লিগটা আইএসএল, সেকেন্ড লিগটা আইএসএল 1 বা 2, এরকম একটা কিছু নাম দিতে, বা সর্বোচ্চ লিগটা আই লিগ, সেকেন্ড লিগটা আই লিগ 2। এতগুলো প্রবলেমের মধ্যে তো পড়া দরকার ছিল না। এই প্রবলেম থেকে উদ্ধার হবে কি করে? আমার তো মনে হচ্ছে ভারতবর্ষের ফুটবলের সবচেয়ে অন্ধকার সময় এখন চলছে। আর সেই অন্ধকার সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা ফুটবল বেস একটা মিডিয়া হাউস, ফুটবল ওরিয়েন্টেড, এক্সট্রা টাইমের পরিচয় ফুটবল, আমরাও তো অন্ধকারের মধ্যে। তোমার যদি খেলা না থাকে, তোমার সাংবাদিক হিসেবে তোমার কি অস্তিত্ব? বলো, সব আমি বলবো, নতুন করে কিছু দেখানোর থাকবে না। তাহলে কি আবার আমরা আই লিগে ফিরে যেতে পারবো, বা আই লিগে চলে যাওয়া যাবে? শোনো, আই লিগে হোক আর যেখানে যাও, তুমি সর্বোচ্চ লিগে তোমার 3 প্রধানকে খেলাতে হবে ভারতবর্ষে। এই ডিসিশন অনেক দেরিতে করেছে। কতগুলো ভুল বলো তো। শহর বেশ টিম হবে, সেখানে ইস্টবেঙ্গল, মোহামেডান খেলবে না, নিজেদের মতো খেলা হবে। যখন দেখছে যে যখন আইএসএল, এফএসডিএল যখন দেখছে 2016-17 যখন মোহনবাগান টাইটেল কন্টেন্ডার আই লিগে, তখন কোনো মানুষ আর আইএসএল নিয়ে ভাবছে না। টাইটেল কন্টেন্ডার যখন মোহনবাগান, ইস্টবেঙ্গল হয়ে যাবে, তখন আর ভারতবর্ষে কেন তোমার দিকে ফিরে তাকাবে? তখন ওরা দ্রুততার সঙ্গে বুঝতে পারলো, আছে এদের বাদ দিয়ে তো হবে না, কোনোভাবে নিয়ে আসা। কোনোভাবে কেন, এটা প্রথম থেকে কেন ভাবনা হবে না? প্ল্যানিংটাই ঠিক হয়, কেন হবে না? আজকে ধরো পুনে এফসি একটা টিম ছিল, একটা জেসিটি একটা টিম ছিল,
একটা মাহিন্দা ইউনাইটেড একটা বিশাল বড় একটা টিম ছিল, আই লিগ জিতেছে হ্যান ত্যান, কিন্তু সে আর মোহামেডান এক। তোমাদের বুঝতে হবে ইজ ডিফারেন্ট। মোহামেডান তো আই লিগ টানা 2 বছর পরে একবারই খেলেছে, এই আই লিগ বা জাতীয় লিগ, তো তাদের সঙ্গে জেসিটি এক কখনো হয়? জেসিটি তো আসলো আইটেম ডান্সারের মতো, ওই সিনে নাচবে নেচে চলে যাবে, ও শুধু নামে একটু দেখতে পাবে, আর তো কিছু না। ভারতীয় ফুটবলে যারা থাকতে এসছে তিন খানের মতো, তুমি তাদেরকে কি করে অস্বীকার করেছো এত বছর ধরে? মানে তোমার প্ল্যানিংয়ে ভুল, তোমার যারা মাস্টার মাইন্ড ছিল তারা ভুল করেছে, বা তোমার যারা মার্কেটিং প্ল্যানার ভুল করেছে। তুমি আজকে লাস্ট 5 বছরে এসে তুমি সেটা মেকআপ করার চেষ্টা করবে, তা মোহামেডানটা তাও জিতে উঠেছে। তা আমার কথা হচ্ছে, এই লেট মেকআপ করেও তুমি দেখছো হচ্ছে না, কি করে হবে? তোমার শুরুতে যে এনার্জি ছিল এখন তোমার নেই, আর তুমি এই টিমগুলোর উপরে এতটা প্রেশারাইজ করছো। তোমার টিমের ফাইন দিতে লাগে 1 কোটি টাকা এক একটা দলের, শুধু ইনকাম করা কি করে করা যায়? কর্পোরেট হাউসের মতো তুমি লেট করে ঢুকেছো, 12টায় ঢোকার কথা, তুমি 12টা 5 চলো তোমার 10% তোমার স্যালারি কাটা হবে। এত সিস্টেম দিয়ে ভাই চলবে না, এত সিস্টেম দিয়ে চলবে না। আর তুমি তাকে লাভের মুখ দেখাতে পারছো না। তোমাকে তো স্যালারিটা সেরকম দিতে হবে, তারপর তুমি ডিডাক্ট করো। তোমাকে তো এনার্জি দিতে হবে। তুমি তাকে টিভি সত্ত্ব দেখাতে পারো নি, তুমি তাকে এমন কিছু দেখাতে পারো নি ইন্ডিয়ান ফুটবলে যে সে কিছু করতে পারে। তার সঙ্গে ন্যাশনাল টিমের হতশ্রী পারফরমেন্স, তোমাদেরই চাপে পড়ে এফএসডিএল এর চাপে পড়ে ফেডারেশনের যে জাতীয় দল তৈরি হয় ইন্ডিয়ার, সে জাতীয় দলে তোমাদেরই কিছু সিলেক্টিভ ক্লোজ ইনভেস্টার বা টিমগুলো থেকে তোমার প্লেয়ার নিতে হয়। আর কত তোমায় দেখবো ভাই, অনেক দেখি তুমিও কিছু পারোনি। কিন্তু ক্ষতিটা তো ইন্ডিয়ান ফুটবলের হয়ে যাচ্ছে, এই ক্ষতি নিয়ে তো চলা যাবে না, কিছু তো একটা ওয়েট আউট ভাবতে হবে। দেখো, দুটোই কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক, জানো তো। ন্যাশনাল টিম ভালো খেলবে, মানুষ দেখবে, আবার তোমার ক্লাব তাহলে ক্লাব ফুটবলের প্রতি ইন্টারেস্ট হবে। এই দুটো একসঙ্গে হতে হবে। তার সঙ্গে কোনো একটা দলকে এএফসি পর্যায়ে ভালো খেলতে হবে। সব মিলিয়ে আমি তোমার বলছি, 2004 সালে ইস্টবেঙ্গল যখন এশিয়ান কাপ জিতেছিল, সেই সময় ভারতবর্ষের তৎকালীন সময়ের সমস্ত মিডিয়া, ইংরেজি হিন্দি সমস্ত মিডিয়া কিন্তু এই খবরটাকে ইম্পর্টেন্স দিয়ে তারা ছেপেছিল এবং দেখানোর চেষ্টা করেছিল। রিপোর্টাররা গেছিল ওখানে জাকার্তা, কলকাতায় যখন ফিরেছিল গোটা ভারতবর্ষের সমস্ত মিডিয়া এখানে ছিল। কারণ সাফল্যটা ওই পর্যায়ে পেলে তারপরে তো গোটা ভারতবর্ষ জুড়ে, আমি অত বড় ঝাঁকুনি ইন্ডিয়ান ফুটবলার দেখিনি আমার দেখা, যে হ্যাঁ চলো এবার ক্রিকেটের সঙ্গে লড়াই হবে একটা, যদিও অনেকটা ফারাক, কিন্তু তোমাকে সাফল্যটা তো ওই পর্যায়ে পেতে হবে বা কাছাকাছি যেতে হবে। তুমি একটা ঘোলা পুকুরের মধ্যে শুধু খালি জাল ফেলে যাচ্ছ, কত মাছ আছে সেখানে, কত মাছ আছে। আমি বলে বলতে আমি নেবো না, তুই নে, বড় পুকুর খুঁজতে হবে। এফএসডিএল যদি সরে যায় এই মুহূর্তে, তাহলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তো তাহলে আসবে না, তাহলে তো আইএসএলটাই বন্ধ হয়ে যাবে। শোনো, আমি একটা কথা বলছি, এটা সব অ্যাজ ইফ, মানে যদি কিন্তু ধরো এফএসডিএল হাত তুলে নিল, তোমার তো ডিসেম্বরে চুক্তি শেষ, তো ফেডারেশনের জিনিস ফেডারেশনের কাছে ফেরত এলো। তা এখন প্রশ্ন হচ্ছে, ফেডারেশন কি পারবে আইএসএল এর মতো কিছু একটা করতে? তাদের হাতে তো আই লিগ ছিল, আই লিগটাকে কি আইএসএল এর মতন? এখন কথা হচ্ছে তাদের হাতে তারা কি আই লিগ ভালো করে পারে? তারা সন্তোষটাই ভালো করে পারে? তুমি তাদেরকে দিয়ে কি করবে? আইএসএল কি করে? ও তো করার ক্ষমতা নেই, ও কিভাবে করবে? তো এখন কথা হচ্ছে, তাহলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি জোগাড় করবে, অথবা আই লিগ বা আই লিগটাকে ভালো করবে, বা আই লিগটাকে হয়তো ফ্র্যাঞ্চাইজিদেরকে আরেকবার করে রিকোয়েস্ট করবে, তোমরা এখানে এসো, অত টাকা তোমাদের 6 কোটি টাকা করে তোমাদের আর পুল মানে দিতে হবে না, এসো 1.5 কোটি টাকা হোক। বা তোমাদের যে ভেন্যুতে খেলা হচ্ছে সেই ভেন্যুতে তোমার এত কিছু লাগবে না বললে কিন্তু জিনিসটা শ্যাবি হয়ে যাবে, লাইটটা কমে যাবে। আইএসএল যেটা দিয়েছিল, যে কালারটা দিয়েছিল, সেই কালারটা তোমার মেনটেন করতে হবে তো, অন্তত ওকে ব্রডকাস্টিংয়ে। আরে আই লিগে ব্রডকাস্টিং ঠিকঠাক বিক্রি করতে পারে না, তুমি ভাবো। তাও তো এখানে একটা ভালো চ্যানেলে দেখানো হয়, তা তুমি সেই জায়গাতে এতগুলো প্রতিকূলতা, আমি তো বলবো তার থেকে আমাদের কলকাতা লিগ ভালো চলে। তাও তার একটা ইনভেস্টার আছে, তাও তোমার নিজেরা ম্যাচ আয়োজন করে সমস্ত জায়গায়। আর কতগুলো ডিভিশন বলো তো,
5th ডিভিশন পর্যন্ত খেলা হচ্ছে, খেলা হচ্ছে প্রত্যেকটা প্রতিটা মাঠে খেলা হচ্ছে। খুব চ্যালেঞ্জিং। তবে হিউজ মানি রিসোর্স লাগবে এটাকে করার জন্য, এবং প্রচুর ভালো প্ল্যানিং লাগবে। যুবভারতী ভাড়া নিতেই কত টাকা পড়ে? ওটা অন্য প্রশ্ন। যুবভারতী ভাড়ার জন্য এত টাকা খরচ হয়। আমি তোমাকে বলছি, তোমার আসামের যে গুয়াহাটি স্টেডিয়াম, সেখানে কিন্তু ন্যূনতম খরচ। তোমার জামশেদপুরের স্টেডিয়াম কিন্তু 3-4 লাখ টাকা খরচ। উড়িষ্যা প্রায় বিনা পয়সায় দেয়, কিন্তু আমাদের এখানে দুটো মাঠ, কিশোর ভারতী আর যুবভারতী, কিন্তু অনেক টাকা খরচ। এটা অন্য আলোচনা। তারপর আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো কলকাতার ফ্র্যাঞ্চাইজি বেশি সাফার করছে, এই প্রশ্নটা আসবে। একেবারে যুবভারতীতে একটা ম্যাচ করতে গেলে 45 লাখ টাকা খরচ হয়, শুধু ম্যাচ করতে গেলে। আর সেখানে একটা ম্যাচ কিশোর ভারতী করতে গেলে আরো কম টিকিট, সেখানে 25 লাখ টাকা খরচ হয়, মানে হিউজ খরচ। সেখানে তোমার একটা 3 লাখ টাকা ম্যাচ খরচ হয় তোমার আশেপাশে, এর মধ্যে ধরো এই 3টে যে মাঠের নাম বললাম তোমার, উড়িষ্যা, গুয়াহাটি আর জামশেদপুর। তাদের ফ্র্যাঞ্চাইজিরা তো তার মানে একটু আরামে আছে, আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো চাপে আছে। তাদের যে 12টা ম্যাচ করতে হবে বা 11টা ম্যাচ করতে হবে, তার জন্য তারা খুব টেনশনে থাকবে। তুমি 11টা ম্যাচ মানে দুটো ফরেনারের দাম, ভেবেছো এটা? এবং শুধু যুবভারতী নয়, যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড, এটা আলোচনার বিষয়। চলো, তারপরে বলো, আর কিছু বলবে? এখান তাহলে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তুমি যেখানে, আমিও সেখানে। আমরা একটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি, আলো সার্চ করছি। স্টুডিওতে বসে আছি, চারদিকে এত আলো। আমাদের স্টুডিওতে যারা এসেছেন জানেন যে অনেক রকম, কতগুলো সোর্স লাইটের, অন্তত পক্ষে কত 25-30টা সোর্স আছে। একেবারে হ্যাঁ, 25-30টা আলোর সোর্স আছে, গুনে দেখিনি কখনো। যাই হোক, আলোর কথা বলছি বলে, কিন্তু বলছি আলো চাই, আরো আলো। অন্তত পক্ষে ভারতীয় ফুটবলকে বাঁচাতে অনেক আলো দরকার। না তো একটা সম্ভাবনা, আমাদের ভালোবাসা, আমাদের দিবারাত্রি যাকে নিয়ে স্বপ্ন দেখা। আমি জানি আমার মতো আপনাদের আরো বেশি প্যাশন আছে, সেই অবশ্যই আছে। ফুটবল আমাদের ঘুমোতে দেয় না। আমরা সবাই খুব চিন্তিত জায়গা থেকে। একেবারেই তাই। আমরাও চাই আইএসএল আবার নতুন ভাবে শুরু হোক। গতবার যখন আইএসএল শেষ হয়েছিল, তার পরের দিন আপনারা একটা কপি দেখেছিলেন না, যে ফুরায় বেলা ফুরায় খেলা। সেটাই যেন আইএসএল এর শেষ নেওয়া ম্যাচ হয়ে যায়, আমরা সকলেই চাইবো। এবং চাইবো যে আইএসএল আবার নতুনভাবে শুরু হোক এবং ভারতীয় ফুটবল অন্ধকার থেকে আবারও আলোয় ফিরুক। আপাতত ধন্যবাদ আপনাদের সকলকে, এবং দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি। ধন্যবাদ। এক্সট্রা টাইম।